আজকে আমি তোমাদের লাইট চ্যাপ্টারটা শুরু করছি। তো প্রথমে তোমাদের সিলেবাসে যেটা আছে গোলীয় দর্পণ। তো প্রথমে আমরা জানি যে সমতল দর্পণ, এর আগে নিচু ক্লাসগুলোতে আমরা শিখেছি যে সমতল দর্পণে আলোর প্রতিফলন সূত্রগুলো প্রযোজ্য হয়। এবার গোলীয় দর্পণ বা বক্রতল, যে বক্রতলেও আলোর প্রতিফলন সূত্রগুলো প্রযোজ্য হয় এবং এই সূত্রগুলোর সাহায্যে প্রতিবিম্বের অবস্থান, প্রকৃতি ও আকার নির্ণয় করা যায়। তো আজকে আমরা স্ফেরিক্যাল মিরর, যেটা গোলীয় দর্পণ, ঠিক আছে, গোলীয় দর্পণ নিয়ে আলোচনা করব, যেটা স্ফেরিক্যাল মিরর। তো গোলীয় দর্পণ কাকে বলে? তো প্রথমে হচ্ছে যে কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, কোনো প্রতিফলক তল যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, তাহলে মনে করে ধরছি এটা একটা গোলক, তো এই গোলক, এটা একটা গোলক। তো এখানে যদি একটা প্রতিফলক তলটা যদি কোনো গোলকের অংশ বিশেষ হয়, মনে করে এটা একটা গোলক আছে, এই গোলকের এই অংশটাকে আমরা কেটে বাদ দিয়ে দিলাম, এই অংশটুকু পেলাম, ঠিক আছে। তো এবার এই তলটা, এই যে গোলীয় যে তলটা পেলাম, যে বক্র তলটা পেলাম, গোলীয় তল, এটা যদি কোনো প্রতিফলক তল হিসাবে কাজ করে, অর্থাৎ আমি যদি বাইরের এই যে পোর্শনটা যদি মার্কারের প্রলেপ লাগিয়ে দেওয়া যায়, তাহলে প্রতিফলক তলটা হলো ভিতরের তলটা। তাহলে এখানে আলো যদি এই তলে আপতিত হয়, তাহলে আলো প্রতিফলিত হবে, অর্থাৎ এখানে আলোর প্রতিফলনের যে সূত্রগুলো প্রযোজ্য হবে। তাহলে এই ধরনের যদি তল, বাইরেরটা যদি মার্কারের প্রলেপ এবং ভিতরটা যদি প্রতিফলক তল হিসাবে কাজে লাগানো যায়, তাহলে সেই দর্পণটাকে আমরা বলবো অবতল দর্পণ, অবতল দর্পণ বা মিরর। কিন্তু এই যে গোলীয় অংশটা, যে গোলকের একটা অংশ, যে গোলীয় অংশটা পেলাম, এই গোলীয় অংশটাকে যদি আমরা ভিতরটাতে মার্কারের প্রলেপ লাগিয়ে দেওয়া যায়, আর বাইরের যে তলটা, সেটাকে যদি প্রতিফলক তল হিসাবে ব্যবহার করা হয়, তাহলে এই দর্পণটার নাম হলো উত্তল দর্পণ। ঠিক আছে, তাহলে দর্পণ দুই প্রকার, একটা হচ্ছে অবতল দর্পণ আর একটা হচ্ছে উত্তল দর্পণ। ইংরেজিতে যাকে বলা হয় কনকেভ, আর এটা হচ্ছে কনভেক্স। এরপরে গোলীয় দর্পণ সংক্রান্ত কিছু রাশি আছে, তো ওই রাশিগুলো আমি একটা আলোচনা করছি। প্রথমে হচ্ছে গোলীয় দর্পণ, যে এই যে আমরা গোলীয় দর্পণটাকে, এটাকে যদি M1 আর M2 এটা নাম দিয়ে দিই, যে M1 M2 একটা গোলীয় দর্পণ, M1 M2 একটা গোলীয় দর্পণ। তো এই গোলীয় দর্পণের মধ্যবিন্দুটা, অর্থাৎ এখান থেকে এটা যা আছে, মনে করে যদি 10 সেন্টিমিটার হয়, তাহলে এখান থেকে 5 সেন্টিমিটার ধরে এই জায়গাটাকে বলা হয় গোলীয় দর্পণের মেরু। তাহলে একে ও দিয়ে সূচিত করা হয়, এটার নাম হলো মেরু, ঠিক আছে। অনুরূপভাবে এটাকেও আমরা মেরু বলছি। এবার বক্রতা কেন্দ্র, এখানে যে আমরা যেটা অঙ্কন করলাম, দেখো যে এই যে বক্রতলটা কোনো না কোনো গোলকের অংশ, তো এই যে প্রতিফলক তলটা যদি কোনো না কোনো গোলকের অংশ যদি হয়, তাহলে এই প্রতিফলক তলটা হবে গোলীয় দর্পণ হিসাবে কাজ করা যাবে। তাহলে এই গোলীয় তলের, এতে যে বক্র যে তলটা আছে, তো এটা যে গোলকের অংশ, তাহলে এখানে গোলকের ও কেন্দ্র, এখানে মনে করো সি কেন্দ্র বিশিষ্ট, এখানে সি যদি নাম দিই, হ্যাঁ, তো সি কেন্দ্র বিশিষ্ট একটা গোলকের অংশ হচ্ছে এটা। তো এর যে ব্যাসার্ধ, অর্থাৎ গোলকের যে ব্যাসার্ধ, সেই ব্যাসার্ধটাকে বলা হচ্ছে এই বক্রতলটা বক্রতা ব্যাসার্ধ। এই বক্রতলটার বক্রতা কেন্দ্র, এটা অ্যাকচুয়ালি বক্রতা কেন্দ্র, আর এই কেন্দ্র থেকে মেরুর যে সংযোজক যে সরেখাটা হবে, সেটা হচ্ছে বক্রতা ব্যাসার্ধ। তাহলে বক্রতা কেন্দ্র কাকে বলে আরেকবার বলি, কোনো গোলীয় তল যে গোলকের অংশ, মনে করে এই গোলীয় তলটা, তো এটা তো কোনো না কোনো গোলকের অংশ হবে, যে গোলকের অংশ, সেই গোলকের কেন্দ্রটাকে বলা হচ্ছে এই বক্রতলটার বক্রতা কেন্দ্র। আর বক্রতা কেন্দ্র এবং মেরুর মধ্যবর্তী যে দূরত্ব, সেটাকে বলা হয় বক্রতা ব্যাসার্ধ। শুধু এখানে নয়, মেরু নয়, যে কোনো মানে সি বিন্দু থেকে দর্পণের পর যে কোনো বিন্দু থেকে যদি আমরা সরেখা অঙ্কন করি, যে দূরত্বটা পাবো, এটা হোক বা এটা হোক, সেটা হলো বক্রতা ব্যাসার্ধ, ঠিক আছে।
আচ্ছা, তাহলে আমাদের কি হলো? প্রথমে 1 নম্বর হলো মেরু, কি মেরুটা আমরা জানলাম। 2 নম্বরে হলো বক্রতা কেন্দ্র, বক্রতা কেন্দ্র কেন্দ্র জানলাম। 3 নম্বর হলো বক্রতা ব্যাসার্ধ, বক্রতা ব্যাসার্ধ। এগুলো খুব গুরুত্বপূর্ণ জিনিস, এগুলো আমাদেরকে জানতে হবে, বক্রতা ব্যাসার্ধ। নেক্সট হয়ে যাচ্ছে প্রধান অক্ষ, প্রিন্সিপাল এক্সিস, প্রধান অক্ষ। তো এই যে 3 নম্বর 4 নম্বরটাকে বলেছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ। তো প্রধান অক্ষটা কি জিনিস? এই যে দেখো যে আমরা যে গোলীয় তলটা যে সে কনকেভ হোক বা কনভেক্স হোক, তো এই যে আমরা গোলীয় তলটা যেটা নিলাম আর কি, অর্থাৎ গোলীয় দর্পণটা, তো গোলীয় দর্পণ এটা হচ্ছে মেরু, এখানে বক্রতা কেন্দ্র সি। তো বক্রতা কেন্দ্র এবং মেরুর যে সংযোজক সলেখা, ঠিক আছে, এখানেও তাহলে এদের সংযোজক সলেখাটাকে বলা হয় প্রিন্সিপাল এক্সিস বা প্রধান অক্ষ। এটাকে বলা হচ্ছে প্রধান অক্ষ, প্রধান অক্ষ, প্রধান অক্ষ। নেক্সট হচ্ছে যে উন্মেষ, এটা উন্মেষ একটা খুব গুরুত্বপূর্ণ। আমরা যে এখানে দেখো 5 নম্বর হচ্ছে উন্মেষ, ইংরেজিতে যাকে বলে অ্যাপারেচার, APRATUR, অ্যাপারেচার, উন্মেষ। তো এই যে M1 আর M2 যে নাম দিলাম দর্পণটা, এখান থেকে যদি আমি একটা শলাকা অঙ্কন করি M1 থেকে M2 পর্যন্ত যে লেন্থ হবে সেটাকে বলা হয় উন্মেষ। তো এটা নাম হচ্ছে রৈখিক উন্মেষ, অর্থাৎ M1 M2 হলো রৈখিক উন্মেষ, রৈখিক মানে যেহেতু শলাকা দিয়ে প্রকাশ করা হচ্ছে ওই জন্য রৈখিক উন্মেষ। দ্বিতীয় হচ্ছে দেখো এই M1 আর M2 থেকে যদি আমি সি বিন্দুতে একটা শলাকা অর্থাৎ CM1 এবং CM2 যুক্ত করে দিই, CM1 ও CM2 যুক্ত করলাম, যে অ্যাঙ্গেলটা যে তৈরি হলো অর্থাৎ M1 M1 CM2, এই যে অ্যাঙ্গেলটা তৈরি হলো এই অ্যাঙ্গেলটাকে বলা হচ্ছে কৌণিক উন্মেষ, কৌণিক কৌণিক উন্মেষ। শোনো, এইগুলো পরীক্ষায় সাধারণত থাকে না, কিন্তু এই চ্যাপ্টারটাকে বুঝতে গেলে এগুলো ভাইটাল জিনিস। এর পরবর্তী যে আমরা বিভিন্ন ইকুয়েশন, প্রতিবিম্বের অবস্থান, প্রতিবিম্বের আকৃতি, আকার, ম্যাগনিফিকেশন, এগুলো যে আলোচনা করবো এই অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস। এইগুলো প্রাথমিক ধারণা। তাহলে এটা হচ্ছে যেমন কৌণিক উন্মেষ। আর একটা প্রসঙ্গত বলি যে এই কৌণিক উন্মেষটা যদি 10 ডিগ্রি নিচে থাকে, অর্থাৎ M1 CM2 এটা যদি 10 ডিগ্রি নিচে থাকে, লেস দ্যান 10 ডিগ্রি যদি হয়, তাহলে এই ধরনের গোলীয় দর্পণটাকে বলবো ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ, উন্মেষযুক্ত দর্পণ। এই টর্মটা কিন্তু বারবার আসবে যে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণ। আমরা যত ক্যালকুলেশন করবো কি না, তাহলে ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রেই করব। তাহলে যেহেতু ক্ষুদ্র উন্মেষযুক্ত দর্পণের ক্ষেত্রে আমরা করব, তাহলে এগুলো যে ভাইটাল জিনিস তার আমাদের জানতে হবে যে ক্ষুদ্র 10 ডিগ্রি যদি নিচে থাকে। আচ্ছা, আরেকটা প্রসঙ্গত বলি যে 10 ডিগ্রির নিচে যখন কোনো দর্পণের উন্মেষ থাকে আর কি, তখন ওই দর্পণটাতে যে রশ্মিগুলো পড়ে, অর্থাৎ দর্পণটার তাহলে 10 ডিগ্রি নিচে হলে পরে দেখো তো এই দর্পণটা যদি, এটা তো বিশাল অনেক ডিগ্রি হবে, তাহলে দর্পণটার আকারটা কিন্তু ছোটো, রৈখিক উন্মেষটা কিন্তু ছোটো হবে। যেরকম আমি এখানে একটা ছবি দিচ্ছি, ধরো লেন্সটা এরকম এরকম এতটুকু থাকে, বেশি বড় থাকে না, এরকম থাকে, ঠিক আছে, এতটা। এবার এটা হচ্ছে মেরু, এবার এখান থেকে শলাকা অঙ্কন করো, এটা মনে করো ধরো বক্রতা কেন্দ্র, এটা হচ্ছে মেরু। এবার এই যে রশ্মিগুলো এখানে পড়বে কি না, এই যে রশ্মিগুলো পড়বে, এই রশ্মিগুলোকে বলা হচ্ছে অ্যাকচুয়ালি উপাক্ষীয় রশ্মি, প্যারাক্সিয়াল রে, প্যারাক্সিয়াল রে বা উপাক্ষীয় রশ্মি, এগুলোর নাম হচ্ছে উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি। এগুলো কিন্তু টার্মগুলো মাঝে মাঝে যখন আমরা পরবর্তী ক্ষেত্রে পড়বো এগুলো কিন্তু টার্মগুলো আসবে। তাহলে আমি নেক্সট হচ্ছে উন্মেষের পরে 6 নম্বরে লিখছি উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি, উপাক্ষীয় রশ্মি। তো উপাক্ষীয় রশ্মি বলা হচ্ছে যে যদি রেগুলো এক্সিস বরাবর, এক্সিসের কাছাকাছি যদি পড়ে, অর্থাৎ এই যে প্রিন্সিপাল এক্সিস প্রধান অক্ষ, এই যে প্রধান অক্ষের যদি কাছাকাছি রশ্মিগুলো পড়ে, তো সেটা উপাক্ষীয় রশ্মি, যাকে বলা হয় প্যারাক্সিয়াল রেজ, প্যারাক্সিয়াল রেজ।
প্যারাক্সিয়াল রেজ, উপাক্ষীয় রশ্মি, এই প্যারাক্সিয়াল রেজ। তাহলে উন্মেষ হলে অ্যাপারেচার প্রিন্সিপাল এক্সিস প্রধানত বক্রতা কেন্দ্র, বক্রতা ব্যাসার্ধ, মেরুকে ইংরেজিতে, ইংরেজি টার্মটা কিন্তু তোমাদের অবশ্যই জানতে হবে। পোল, বক্রকেন্দ্র, সেন্টার অফ কার্ভেচার, রেডিয়াস অফ কার্ভেচার, বক্রতা ব্যাসার্ধ, রেডিয়াস অফ কার্ভেচার, প্রিন্সিপাল এক্সিস, এগুলো কিন্তু মাস্ট। পোল, উন্মেষ, অ্যাপারেচার, প্যারাক্সিয়াল রেজ, উপাক্ষী রশ্মি। তো এবার এই রশ্মিগুলো যদি একবার লাস্ট প্রান্তে করে সেগুলো মার্জিনাল রশ্মি বলা হয়, ঠিক আছে। এখানে বললাম উপাক্ষী, তো ওটা পরাক্ষী রশ্মি। তো এখানে উপাক্ষী রশ্মি, কিন্তু যদি দর্পণটার উন্মেষ যদি খুব ক্ষুদ্র হয়, সেক্ষেত্রে কী হবে, এই দর্পণকে যত রশ্মিগুলো করুক না কেন, সব রশ্মিগুলোকে আমরা উপাক্ষী রশ্মি করবি। যে দেখো, এটা যদি মনে করো সবসময় যদি সেন্টারটা দেখো, এটা যদি মনে করো খুব বেশি বাঁকা না থাকে, অর্থাৎ বক্রতা কেন্দ্র যদি দূরে থাকে, দেখো যত বেশি দর্পণটা যত বেশি কার্ভ হবে কি না, ধরো এরকম দর্পণটা আছে, এটুকু আছে, দেখো এইরকম একটা আছে, এই দর্পণটার বক্রতা যত বেশি হবে, বক্রতা মানে দর্পণটা যত বেশি বাঁকা হবে, তো ওর কৌণিক উন্মেষটা তখন সেন্টার অফ কার্ভেচারটা কাছে চলে আসবে। তাহলে এটা মনে করো ও, এটা সেন্টার অফ কার্ভেচার, তাহলে এটা দেখো অ্যাঙ্গেলটা বড় হয়ে গেল, মানে কৌণিক উন্মেষটা কিন্তু বড় হয়ে যাবে। কিন্তু যদি এটা বাঁকা কম থাকে, এইরকম যদি থাকে জিনিসটা, এইরকম যদি থাকে, দেখো এটা থেকে এটা দর্পণ একটু বড়ই করলাম, কিন্তু দেখো এটা যদি থাকে, এর সেন্টার অফ কার্ভেচারটা কিন্তু অনেক দূরে চলে যাবে, বক্রতা কেন্দ্রটা। তাহলে এবার এখান থেকে যদি আমরা সরলরেখ অঙ্কন করি, তাহলে দেখো তো এর অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেল। তাহলে এখানে যদি M1 M2 যদি একটা দর্পণ থাকে, কিন্তু যত বেশি বাঁকা থাকছে, বক্রতা কৌণিক উন্মেষটা তত বেশি হয়ে যাচ্ছে, হ্যাঁ। আর যত এটা বাঁকাটা যত কম হবে, তাহলে কৌণিক উন্মেষটা কম হবে। আরেকটা জিনিস লক্ষ্য করো, এখানে যত বেশি বাঁকবে কি না, যত বেশি বাঁকা হবে, তাহলে বক্রতা ব্যাসার্ধ তত কম হবে। আর যত কম বাঁকা হবে দর্পণটা, বক্রতা ব্যাসার্ধ তত বেশি হবে, ঠিক আছে। তো সবসময় আমরা যে দর্পণগুলো নিয়ে আমরা কাজ করব, যাতে ওর বক্রতা কম থাকে। বক্রতা কম হলে বক্রতা ব্যাসার্ধ বেশি হবে, এটা হচ্ছে বক্রতা, মানে কতটা বেশি বেঁকেছে। তাহলে বক্রতা কম হলে বক্রতা ব্যাসার্ধ বেশি হবে, এই টার্মটা একটু মনে রাখবে। তো বক্রতা কম হলে বক্রতা ব্যাসার্ধ বেশি হবে, ঠিক আছে। তো আমরা সবসময় কিন্তু এটাই আমাদের দরকার, বক্রতা কম হবে আর বক্রতা ব্যাসার্ধ যখন বেশি হয়ে গেল, কৌণিক উন্মেষটা কম হবে। আর বক্রতা ব্যাসার্ধ একটা ভাইটাল টার্ম। আর এখানে আবার বলছি যে বক্রতা ব্যাসার্ধ বেশি হলে, অর্থাৎ এই পয়েন্টটা যদি সি বিন্দুটা অনেক দূর হয়ে যায়, তাহলে কৌণিক উন্মেষটা বেশি হলে, কৌণিক উন্মেষ তার মানে এই যে অ্যাঙ্গেলটা, কৌণিক উন্মেষ কম হবে, ঠিক আছে। তাহলে আমরা যত দর্পণ নিয়ে আলোচনা করব, যাতে ওর বক্রতা ব্যাসার্ধ বেশি হয়, অর্থাৎ কৌণিক উন্মেষ যাতে কম হয়, ঠিক আছে। এবার নেক্সট চলে আসছি আমরা মুখ্য ফোকাস ও ফোকাস দৈর্ঘ্য। দেখো কথাটা যখনই আমরা যে মুখ্য, তাহলে নিশ্চয়ই একটা গৌণতা আছে নাকি। তা আমরা বলছি ফোকাস না বলে বলছি যে মুখ্য ফোকাস আর ফোকাস দৈর্ঘ্য। তাহলে একটা যদি মুখ্য ফোকাস হয়, তাহলে একটা ফোকাস দৈর্ঘ্য, তাহলে ওটা কত নম্বর হলো দেখো তো। এটা হয়েছে 5 নম্বর, না 5 নম্বর না, উপাক্ষী রশ্মি, আর এখানে 6 নম্বর হয়েছে, এটা 6 নম্বর হয়েছে। যে আচ্ছা 7 নম্বর হলো, 7 নম্বরে আলোচনা করছি আমরা, যে মুখ্য ফোকাস একে বলা হচ্ছে প্রিন্সিপাল ফোকাস। আর একটা ফোকাল লেন্থ আছে, পরে বলছে মুখ্য ফোকাস কাকে বলা হয়? যদি কোনো গলীয় দর্পণ, মনে করে একটা গলীয় দর্পণ আছে, হ্যাঁ, এটা গলীয় দর্পণ। তো গলীয় দর্পণের এটা হচ্ছে প্রিন্সিপাল এক্সিস, এটা হচ্ছে ও মেরু,
এটা হচ্ছে বক্রতা কেন্দ্র। এই প্রিন্সিপাল এক্সিসের সমান্তরালভাবে এসে যদি পড়ে, ঠিক আছে, কোনো কোনো আলোক রশ্মি গুচ্ছ যদি প্রিন্সিপাল এক্সিসের সমান্তরাল হয়ে এসে সমান্তরাল হয়ে এই দর্পণের পর যদি কোনো দর্পণের পর আপতিত হয়, তো রশ্মিগুলো প্রতিফলিত হয়ে প্রিন্সিপাল এক্সিসের কোনো একটা বিন্দু দিয়ে পাস করবে, কোনো একটা বিন্দু দিয়ে পাস করবে। একটু বলি, এখান দিয়ে এইরকম করে যাবে, বিন্দু দিয়ে মিলিত হবে। এখানে মিলিত বলে দাও যে আচ্ছা। আর একটা জিনিস লাইটের ক্ষেত্রে বলি যে এই যে যখন ঢুকবে কিনা তখন একটা তীর, আর যখন বেরিয়ে যাবে ওখান থেকে যখন প্রতিফলিত হবে তখন একটা তীর। তীর ছাড়া কিন্তু এই লাইট চ্যাপ্টারে এই রশ্মিগুলো কিন্তু অঙ্কন করা যাবে না, টোটালি ভুল হয়ে যাবে। তার লক্ষ্য রাখবে যে ঢোকার সময় একবার, আর যেখান থেকে প্রতিফলিত হবে কিংবা যখন প্রতিসৃত হবে, মনে করো যখন আমরা রিফ্র্যাকশন করব, তাহলে এটা একটা তল আছে ধরো, তা আলোক রশ্মি মনে করো এইভাবে একটা পড়লো, ধরো এরকম করে পড়ছে, তো পড়ছে, তো এবার এখান থেকে কিছুটা হয়তো প্রতিফলিত হয়ে গিয়ে চলে গেলো, আর কিছুটা প্রতিসৃত হলো, ট্রান্সমিট, একটা রিফ্লেকশন হলো, ট্রান্সমিটেড হলো। তো এইটাকে যখন একটা মিডিয়াম থেকে যখন এইদিকে এটা একটা তীর লাগলো, আর এখানে যেখানে, হ্যাঁ, এটা নয় যে এটা তীর দিবে না এরকম নয়, কিন্তু এটা কি ভুল হয়ে যাবে। তাহলে এটা তো মুখ্য ফোকাস, তাহলে যে বিন্দুটাতে মিলিত হয়। কিন্তু উত্তল দর্পণের ক্ষেত্রে, উত্তল দর্পণের ক্ষেত্রে দেখো, এটাকে মনে করো উত্তল দর্পণ, এটাকে ঘুরিয়ে নিলাম, তাহলে এটা উত্তল দর্পণ হয়ে গেল। হ্যাঁ, এবার এখানে যদি এটা মেরু আছে, এটা যে বক্রতা কেন্দ্র আছে, এখানে সমান্তরাল রশ্মি গুচ্ছ মনে করো ধরো এখানে পড়লো, এখানে একগুচ্ছ রশ্মি এসে পড়লো। এই রশ্মিগুলো কি হবে না, এখানে যখন মিলিত হচ্ছে এক্ষেত্রে কিন্তু এখানে মিলিত হবে না, এখান থেকে আসছে বলে মনে হচ্ছে না, রশ্মিগুলো এরকম পড়লো, রশ্মিগুলো এইখান দিয়ে এরকম বেরিয়ে আসবে। তাহলে আমরা পিছন দিকে একটু ব্যাক করছি, এখান পর্যন্ত টানা লাইন দেবে, তারপরে এখানে ডট ডট মিলাই দেবে, আবার এখান পর্যন্ত টানা লাইন দিল। হ্যাঁ, এটা স্কেলের সাহায্যে করবে, তোমরা করবে কি এই স্কেলটা এখানে বসাবে, আর এই পয়েন্টটা আর এই পয়েন্টটা দিয়ে সরে একটা সরলেখা টানা করবে। কথার সময় যখন এখান থেকে এদিকে করছে, তার মানে পিছন দিকে যখন করবে, অঙ্কন করবে, সবগুলো ডটের লাইন, কারণ আলো এখানে প্রবেশ করতে পারছে না। তা আলো এরকম গেল, এরকম করে, কিন্তু আমাদের যদি এখান থেকে যদি কেউ চোখ রাখে, তো কি মনে করবে যে এখান থেকে আসছে বলে মনে হচ্ছে। তাহলে এই বিন্দুটা বা এই বিন্দুটাকে বলা হয় ফোকাস বিন্দু বা মুখ্য ফোকাস বা মুখ্য ফোকাস বিন্দু। তাহলে এটাকে কেউ কেউ বলে মুখ্য ফোকাস শুধু বা মুখ্য ফোকাস বিন্দু। তাহলে উত্তর সমান্তরাল রশ্মিগুচ্ছ যদি কোনো গোলীয় দর্পণে আপতিত হয়, তাহলে প্রতিফলনের পর ওই রশ্মিগুলো প্রিন্সিপাল এক্সিসের কোনো একটা বিন্দুতে মিলিত হয় বা কোনো একটা বিন্দু থেকে আসছে বলে মনে হয়। তাহলে কোনো বিন্দুতে যখন মিলিত হয় বা কোনো বিন্দু থেকে আসছে বলে মনে হয়, সেই বিন্দুটাকে বলা হয় মুখ্য ফোকাস বিন্দু বা সংক্ষেপে মুখ্য ফোকাস। এবার মুখ্য ফোকাস হলো, এবার মুখ্য ফোকাস এবং মুখ্য ফোকাস এবং মুখ্য ফোকাস দূরত্ব এবং ফোকাস দূরত্ব আছে, ফোকাস ফোকাস দূরত্ব, মুখ্য ফোকাস দূরত্ব যাকে বলে ফোকাল লেন্থ, ফোকাল লেন্থ, LNGT লেন্থ। এ দেখো, মুখ্য মেরু এবং মুখ্য ফোকাস বিন্দুর মধ্যবর্তী দূরত্বটাকে বলা হয় ফোকাস, ফোকাল লেন্থ। এটাকে এফ দিয়ে সূচিত করা হয়, স্মল এফ দিয়ে সূচিত করা হয়, ঠিক আছে। আচ্ছা, আন্তর্জাতিক ফেলে স্মল এফ দিয়ে সূচিত করা হয়। তাহলে ফোকাস দূরত্ব হলো। এবার দেখো, একটা কার্টেসীয় চিহ্নের একটা নিয়ম আছে যে আমরা আলোক রশ্মি যেদিকে যাবে সেদিকে যদি দৈর্ঘ্য পরিমাপ করি তাহলে সেটা হবে পজিটিভ, আর আলোক রশ্মি যেদিকে আসে সেদিকে বিপরীত দিকে দৈর্ঘ্য পরিমাপ হলে নেগেটিভ। কীরকম ব্যাপারটা দেখো, আমরা সমস্ত দূরত্বগুলো পরিমাপ করব মেরু থেকে। তো এবার মনে করো ধরো এখানে মিলিত হলো, তাহলে আমরা ফোকাল লেন্থ কত, তাহলে এবার মাপবো। তো মাপবো কোথা থেকে মাপবো, ও থেকে মাপবো কোথায় গেছে, তাহলে আলোক রশ্মি তো যেদিকে আসে তার বিপরীত দিকে তাহলে দৈর্ঘ্য পরিমাপ করছি। তাহলে অবতল দর্পণের ক্ষেত্রে ফোকাস দূরত্বটা কী হলে, এফটা হয়ে যাবে নেগেটিভ। আর উত্তল দর্পণের হ্যারেজ দেখো, আমরা দূরত্বগুলো পোল থেকে পরিমাপ করব, তাহলে কোন দিকে, পোল থেকে এফের দিকে, তাহলে আলোক রশ্মি যেদিকে আছে সেদিকে পরিমাপ করছি, এই জন্য এফটা হয়ে যাচ্ছে এখানে পজিটিভ, একটা হচ্ছে নেগেটিভ আর একটা পজিটিভ, ঠিক আছে। এবার আরেকটা জিনিস পরবর্তী ক্ষেত্রে আমরা দেখব, যে না হলে বলেই দিই, ধরো এটা একটা দর্পণ আছে, ঠিক আছে, এটা দর্পণ আছে। তো এবার মনে করো এখানে কোনো একটা আছে, বস্তু আছে, এখান থেকে একটা আলো পড়লো, এখানে এখানে আলো পড়ছে, প্রতিফলিত হয়ে আলোটা মনে করো ধরো এখানে চলে গেল।
আবার আর একটা জিনিস যে ফোকাস দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায় কি না, এই যে ফোকাস দিয়ে যদি আলোক রশ্মি যায়, তো আলোক রশ্মির যে পথে গেলে সে পথে আবার ব্যাক করবে। আমরা যদি ফোকাস দিয়ে আলোক রশ্মিকে পাঠাই আর কি, তো আলোক রশ্মিটা যে পথে গেল সে পথে দিয়ে ব্যাক করবে। তাহলে ফোকাসটা তো এখানে হবে না, মনে করো এখানে ফোকাসটা আছে, এখানে হলে তো হচ্ছে না, ঠিক রকম এখানে দেখো এইরকম। তাহলে এই যে রশ্মিটার এই বস্তুটার প্রতিবিম্বটা কোথায় তৈরি হলো, এই জায়গাটাতে, ঠিক আছে, প্রতিবিম্বটা তৈরি হলো এখানে। তো এখানে যে তৈরি হলো, এখানে দেখো আমরা দূরত্বগুলো, বস্তু দূরত্ব যদি হিসাব করি যে বস্তু দূরত্ব কত, তাহলে আমরা বস্তু দূরত্ব, এখানে বস্তু ও থেকে এটা, এখান থেকে এটাকে বলবো বস্তু দূরত্ব। এবার আলোক রশ্মি যেদিকে আসছে তার বিপরীত দিকে দৈর্ঘ্য পরিমাপ করছি, তাহলে বস্তু দূরত্বটা কী হয়ে গেল বলো তো, নেগেটিভ। তো বস্তু দূরত্বকে শান্ত, বস্তু দূরত্ব দেখো, বস্তু দূরত্ব, এই বস্তু দূরত্বকে আমরা ইউ দিয়ে সূচিত করবো, তাহলে এক্ষেত্রে মাইনাস ইউ। এবার প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্ব, প্রতিবিম্ব দূরত্বকে আমরা ভি দিয়ে সূচিত করব, ঠিক আছে, এক্ষেত্রেও এটাও নেগেটিভ। তাহলে বস্তু দূরত্বটাও নেগেটিভ। আর এবার মনে করো যদি আমরা উত্তল দর্পণ ব্যবহার করি, উত্তল দর্পণ ব্যবহার করছি দেখো, ঠিক আছে। এবার দেখো মজা, বস্তুটা এখানে এর বক্রতা কেন্দ্রতা, যাই হোক এর এই জায়গাটাতে ফোকাস, এর ফোকাস তো মনে করে ধরো এইদিকে, বক্রতা কেন্দ্র মনে করে ধরো যে এই জায়গাটাতে আছে, বস্তুটা এখানে, ঠিক আছে, আলোক রশ্মিটা এখানে পড়লো। আলোক রশ্মি পড়লে কি ওটা কি হবে, প্রধান অক্ষের সমান্তরাল যেহেতু করেছে, তাহলে ফোকাস দিয়ে, ফোকাস থেকে আসছে বলে মনে হবে, তাহলে এইরকম এসে এরকম বেক হয়ে যাবে। এখানে যদি চোখ থাকে তাহলে এফ থেকে আসছে বলে মনে হচ্ছে, ঠিক আছে। এবার আরেকটা বললাম যে বক্রতা কেন্দ্রের ভিতর দিয়ে কোনো যদি আলোক রশ্মি যায়, এটা একটা মাথায়, বক্রতা কেন্দ্রের ভিতর দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, আলোক রশ্মির কোনো বিচ্যুতি হবে না, ঠিক আছে। বক্রতা কেন্দ্র এই যে এখানে দিয়ে যাচ্ছে, তো এইরকম যদি যায়, ও পিছন দিকে তো যেতে পারবে না, আলোক রশ্মি এইরকম যদি যায় তাহলে এরকম করে ঘুরে আসবে। কিন্তু আমাকে টার্গেট রাখতে হবে, এখান থেকে এখানে স্কেল বসিয়ে এনে সরেখাটা টানতে হবে। এবার আলোক রশ্মিটাকে এরকম ফেললাম, আবার আলোক রশ্মিটা পিছন দিকে এইভাবে বেরিয়ে যাচ্ছে। তো এইখানে দেখো দুটো লাইন এখানে টাচ করে গেছে, তাহলে এইখানে একটা প্রতিবিম্ব গঠিত হবে, এই বস্তুর একটা প্রতিবিম্ব গঠিত হবে। কিন্তু এইটা যেহেতু পিছন দিকে তৈরি হয়েছে, আলো তো ওদিকে যায় না, তখন এই প্রতিবিম্বটাকে বলা হয় অসৎ প্রতিবিম্ব, অসৎ প্রতিবিম্ব। তো যেখানে এবার তাহলে আমরা সমস্ত দূরত্বগুলো ওতে পরিমাপ করি। এবার বলো তো বস্তু দূরত্ব, এটা তো বস্তু, এটা হচ্ছে বস্তু, আর এটা হচ্ছে প্রতিবিম্ব, এই যে এটা হচ্ছে প্রতিবিম্ব। তাহলে বস্তু দূরত্বটা কী হলো এখানে নেগেটিভ, আর প্রতিবিম্ব দূরত্বটা কিন্তু পজিটিভ। তাহলে বস্তু দূরত্ব ইউটা কী হচ্ছে এক্ষেত্রে, ইউটা হয়ে যাচ্ছে নেগেটিভ, আর ভিটা বস্তু দূরত্বটাকে বলা হচ্ছে পজিটিভ হয়ে যাচ্ছে, ঠিক আছে। আচ্ছা, তো এখানে মনে হয় একটা বলতে একটু মিস হয়ে গেছে, বললাম যে আলোক রশ্মি এভাবে গেল, সমান্তরালভাবে পড়লো, তাহলে প্রধান ফোকাস দিয়ে বেরিয়ে যাবে। আর আলোক রশ্মি একটা বক্রতা কেন্দ্রের ভিতর দিয়ে যদি যায়, তা আলোক রশ্মির কোনো বিচ্যুতি হবে না। তাহলে এই যে এভাবে গেল, এখন প্রশ্ন হলো যে বক্রতা কেন্দ্রের ভিতর দিয়ে গেলে আলোক রশ্মির বিচ্যুতি হয় না কেন বলো তো? যে কোনো গোলীয় তল, এটা একটা গোলীয় তল আছে, এটা মনে করে বক্রতা কেন্দ্র সি। তো এখান থেকে যত শলাখা অঙ্কন করবে, এখান থেকে যত শলাখা দেবে, এই জায়গাটাতে কিন্তু লম্ব হবে। তাহলে এখান থেকে তাহলে যত শলাখা, তা একটা আলোক রশ্মি যদি মনে করে এইভাবে পড়ে, তাহলে বক্রতা কেন্দ্রের ভিতর দিয়ে গেলে পরে এই জায়গাটাতে এসে কী হবে, লম্ব হয়ে পড়ছে। তাহলে লম্বভাবে যদি আলোক রশ্মি পড়ে, তাহলে যে পথে যাবে সে পথে ব্যাক করবে। তাহলে এক্ষেত্রে আপতন কত, শূন্য, আপতন কোণ হচ্ছে শূন্য, অত প্রতিফলন কোণ হবে 0 ডিগ্রি, ঠিক আছে। এই জন্য বক্রতা কেন্দ্রের ভিতর দিয়ে যদি কোনো আলোক রশ্মি যায়, আলোক রশ্মির কোনো বিচ্যুতি হবে না, আলোক রশ্মি যে পথে আসবে সে পথে ঘুরে যাবে। নেক্সট হচ্ছে ফোকাস তল, দেখো তাহলে এটা হচ্ছে নেক্সট আমাদের হয়েছে 6, এখানে 8 হলো, এখানে মনে করো ধরো 9 হয়ে যাচ্ছে। তাহলে এখানে হচ্ছে ফোকাস তল, ফোকাস তল ও এবং গৌণ ফোকাস। এই যে এখানে এর আগে মুখ্য ফোকাস ছিলাম, তো নিশ্চয়ই একটা গৌণ ফোকাস আছে, গৌণ ফোকাস, ঠিক আছে। তাহলে ফোকাস তল ও গৌণ ফোকাস তল কাকে বলে? ফোকাস তল হচ্ছে যে কোনো গোলীয় দর্পণের মুখ্য প্রসারণের মধ্য দিয়ে, কোনো গোলীয় একটা দর্পণ আছে, ধরো এটা একটা দর্পণ, তো গোলীয় দর্পণের মুখ্য ফোকাসের মধ্য থেকে, মুখ্য ফোকাস